হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি গাইড। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যা। এই চ্যাপ্টারটা যদি আমরা ধীরে ধীরে এই চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করি তাহলে দেখবো আমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি আমরা কোথাও গিয়ে এলোমেলো হয়ে যাই অর্থাৎ র্যান্ডমলি কোথাও আমরা চ্যাপ্টারে প্রবেশ করি তাহলে আমাদের কনসেপ্টও র্যান্ডম হয়ে যাবে। সেই জন্য আমরা ধীরে ধীরে চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করবো। তাহলে চলো শুরু করা যাক। থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্স যে বিষয়টা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে কি এনার্জি ট্রান্সফার, অর্থাৎ কখনো তাপের মাধ্যমে, কখনো ওয়ার্কের মাধ্যমে, কখনো সিস্টেম সারাউন্ডিংস কে তাপ দিবে, কখনো সারাউন্ডিং সিস্টেম কে তাপ দিবে। এইভাবে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে সবসময় তাপের আদান প্রদান চলতে থাকে। এটা হচ্ছে থার্মোডাইনামিক্স। অর্থাৎ থার্মোডাইনামিক্স যে ব্যাপারটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে ইট taught us dynamics of energy। অর্থাৎ এনার্জি কখনো সিস্টেম থেকে সারাউন্ডিংসে যাবে, আবার কখনো সারাউন্ডিংস থেকে সিস্টেমের মধ্যে আসবে। এটা হচ্ছে থার্মোডাইনামিক্স। অর্থাৎ থার্মোডাইনামিক্স কি করতে পারে যে এনার্জি শুধু ডাইনামিক্স কে নিয়ে কিছু বলতে পারে, অর্থাৎ এনার্জি ক্রিয়েশন বা এনার্জি ডিস্ট্রয় এই নিয়ে থার্মোডাইনামিক্স কিছু বলতে পারে। এমনকি পৃথিবীতে এটা সম্ভবই নয় যে এনার্জি ক্রিয়েট করা সম্ভব বা এনার্জি ডিস্ট্রয় করা সম্ভব। এই জন্য থার্মোডাইনামিক্স যেটা করতে পারে সেটা হচ্ছে এনার্জি ডাইনামিক্স নিয়ে কথা বলতে পারে। তো প্রথমেই যেটা আমরা বলবো যে থার্মোডাইনামিক্স পড়ার গুরুত্বটা কি, অর্থাৎ আমরা থার্মোডাইনামিক্স কেন পড়বো। তো আমাদের যখন অটোমোবাইল ইন্ডাস্ট্রির মানে সূচনার দিকে আর কি, যখন আর কি ইঞ্জিন ডেভেলপমেন্ট নিয়ে কথা হতে থাকে, তখন সায়েন্টিস্টরা দেখলো যে কিভাবে মানে হিটকে কোনো ওয়ার্কের মধ্যে কনভার্ট করা যায় বা ওয়ার্ক করে সেটাকে হিটের মধ্যে কনভার্ট করা যায়, অর্থাৎ এনার্জি ট্রান্সফার কিভাবে করা যায়। তো অটোমোবাইল ইন্ডাস্ট্রি যখন ডেভেলপমেন্ট হয় তখন সায়েন্টিস্টরা দেখলো যে এই অটোমোবাইল ইন্ডাস্ট্রির যে ইঞ্জিনের যে হিট ইঞ্জিনের যে ডেভেলপমেন্ট সেটা সম্পূর্ণরূপে বুঝতে গেলে বা তার এফিসিয়েন্সি নির্ণয় করতে গেলে থার্মোডাইনামিক্স এর চর্চা করা অত্যন্ত জরুরি। তো থার্মোডাইনামিক্স যেটা দেয় সেটা হচ্ছে কি ফাউন্ডেশন অফ হিট ইঞ্জিন, অর্থাৎ হিট ইঞ্জিন তৈরি করার যে ফাউন্ডেশনটা সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স থেকে পাওয়া যায়। আবার কি হিট ইঞ্জিন ধরো তৈরি করা গেল, এবার হিট ইঞ্জিনের এফিসিয়েন্সিও নির্ণয় করা দরকার যে কিভাবে আমরা সব থেকে কম এনার্জি দিয়ে ম্যাক্সিমাম এফোর্ট পেতে পারি। তো সেখান থেকে থার্মোডাইনামিক্স আবার যেটা সেটা হচ্ছে কি এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন। অর্থাৎ কোন একটা ইঞ্জিনকে প্রপার টিউনিং করার জন্য, তার ক্যাপাসিটিকে ম্যাক্সিমাম করার জন্য, সেটাও কিন্তু থার্মোডাইনামিক্স থেকে পাওয়া যেতে পারে। আবার আমরা যদি কেমিস্ট্রির মধ্যে ঢুকে যাই তাহলে কোন একটা পার্টিকুলার রিঅ্যাকশন একটা পার্টিকুলার কন্ডিশনে সে ফরওয়ার্ডে যাবে না ব্যাকওয়ার্ডে যাবে বা রিঅ্যাকশনটা আদৌ ঘটবে কিনা সেটাও কিন্তু থার্মোডাইনামিক্স থেকে পাওয়া যায়। অর্থাৎ whether a particular chemical reaction will occur or not, এটা আমরা কি থেকে পেতে পারি, এটাও আমরা থার্মোডাইনামিক্স থেকে পেতে পারি। আবার কোন একটা রিঅ্যাকশন এটা তো ঘটলো, সেটা ফরওয়ার্ড ডাইরেকশনে যাবে না ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যাবে সেটাও কিন্তু থার্মোডাইনামিক্স থেকে পাওয়া যেতে পারে। রিঅ্যাকশন will go in forward or backward।
এই বিষয়টাও কিন্তু থার্মোডাইনামিক্স থেকে আমরা পেতে পারি। তাহলে কি চলে গেল, থার্মোডাইনামিক্স যে ফাউন্ডেশন দেয় সেটা হচ্ছে কি হিট ইঞ্জিন। হিট ইঞ্জিনের ক্ষেত্রে থার্মোডাইনামিক্স ফাউন্ডেশন দেয়। তারপরে কোন একটা পার্টিকুলার রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন পার্টিকুলার কন্ডিশনে ঘটবে কি ঘটবে না, আবার সেটা যদি ঘটে তাহলে সেটা ফরওয়ার্ডে যাবে না ব্যাকওয়ার্ডে যাবে, সেটাও কিন্তু আমরা থার্মোডাইনামিক্স থেকে পেতে পারি। তো থার্মোডাইনামিক্স এর ফাউন্ডেশন গেল। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর কিছু বেসিক টার্মিনোলজি আছে। থার্মোডাইনামিক্স এ প্রবেশ করার আগে সেই বেসিক টার্মিনোলজি গুলো জেনে নেওয়া আমাদের অত্যন্ত জরুরি। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে কি বেসিক টার্মিনোলজি। বেসিক টার্মিনোলজির মধ্যে তাহলে থার্মোডাইনামিক্স এর কিছু বেসিক টার্মস, বেসিক টার্মস এর মধ্যে প্রথমে যেটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের সিস্টেম। অর্থাৎ সিস্টেম বলতে আমরা কি বুঝি, প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে সিস্টেম। তো সিস্টেমের সংজ্ঞা লিখতে গেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে the part of the universe, the part of the universe which is the part of the universe which is under our observation. Under our observation or examination and or focus. অর্থাৎ এই ইউনিভার্সের যে পার্টটাতে আমরা ফোকাস করছি, এক্সামিনেশন করছি, যে জিনিসটাতে মানে সায়েন্টিস্ট বলা যাক বা ইঞ্জিনিয়ার বলা যাক, তারা তাদের সমস্ত ধ্যান জ্ঞান যে বিষয়টার উপর দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে কি সিস্টেম। এটা হলো সিস্টেম। এবার চলে যাই আমরা সারাউন্ডিংস। সারাউন্ডিংস সারাউন্ডিংস এর সংজ্ঞাটা কিভাবে বলা যায়, the remaining part of the universe, the remaining part of the universe other than system, other than system is called surrounding. তাহলে সিস্টেম বাদে ইউনিভার্সের যে বাকি পার্টটা আছে সেটাকে বলা হয় কি সারাউন্ডিংস। তাহলে সিস্টেম গেল, সারাউন্ডিংস গেল। তাহলে ইউনিভার্সটা কি, তাহলে ইউনিভার্সের যদি আমরা সংজ্ঞা লিখতে যাই তাহলে ইউনিভার্সের সংজ্ঞা যদি আমরা লিখতে যাই তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে সিস্টেম প্লাস সারাউন্ডিং। সিস্টেম প্লাস সারাউন্ডিং এই দুটোই মিলে হচ্ছে কি ইউনিভার্স। সিস্টেম প্লাস সারাউন্ডিং এই দুটো মিলে হচ্ছে কি ইউনিভার্স। এবার এই পুরো ব্যাপারটাকে যদি আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখতে যাই, তাহলে দেখব যে এই পুরো বৃত্তটা যদি আমরা ধরি ইউনিভার্স, অর্থাৎ এই পুরো বৃত্তটা যদি আমরা ইউনিভার্স মনে করি, তাহলে এর মধ্যে একটা ক্ষুদ্র পার্ট হচ্ছে একটা কি ক্ষুদ্র পার্টটা হচ্ছে কি সিস্টেম।
পুরো ব্যাপারটা যদি ইউনিভার্স হয় তার মধ্যে একটা ক্ষুদ্র পার্ট হচ্ছে সিস্টেম, আর বাকি যে রিমেইনিং পার্টটা আমরা দেখব এই যে বাকি যে রিমেইনিং পার্টটা সিস্টেম বাদে ইউনিভার্সের মধ্যে বাকি রিমেইনিং পার্টটা হচ্ছে কি সারাউন্ডিং। বাকি রিমেইনিং পার্টটা হচ্ছে কি সারাউন্ডিং, হচ্ছে কি সারাউন্ডিং। পুরোটা যদি ইউনিভার্স হয় তার মধ্যে একটা ক্ষুদ্র অংশ হচ্ছে সিস্টেম, আর সিস্টেম বাদে বাকি ইউনিভার্সের পার্টটা হচ্ছে কি সারাউন্ডিং। তাহলে চলে গেল আমাদের বেসিক টার্মের মধ্যে সিস্টেম, সারাউন্ডিং এবং ইউনিভার্স। এরপরে সিস্টেম, সারাউন্ডিং এবং ইউনিভার্সের পরে আমরা চলে যাব সিস্টেমের প্রকারভেদে। সিস্টেমের প্রকারভেদ আছে, কোনটা হচ্ছে ওপেন সিস্টেম, কোনটা ক্লোজ সিস্টেম, আবার কোনটা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। তাহলে আমরা চলে যাব সিস্টেমের প্রকারভেদে। সিস্টেমের প্রকারভেদ তাহলে টাইপস অফ সিস্টেম। টাইপস অফ সিস্টেম। টাইপস অফ সিস্টেম সাধারণত তিন ধরনের সিস্টেম নিয়ে আমরা থার্মোডাইনামিক্স আলোচনা করে থাকি। তার প্রথমটা হচ্ছে কি ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম। দ্বিতীয়টা হচ্ছে কি ক্লোজ সিস্টেম। ক্লোজড সিস্টেম। আর 3 নম্বর হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম। তো ওপেন সিস্টেম কি বলা যাবে? ধরলাম আমরা এখানে একটা বিকার নিয়েছি, এখানে বিকারে কিছুটা জল আছে, এবং বিকারে বাইরে থেকে এখান থেকে বাইরে থেকে হিট দেওয়া হচ্ছে। তাহলে এবং এটা হচ্ছে কি ওয়াটার, H2O ওয়াটার। বিকারে জল আছে, বাইরে থেকে হিট দেওয়া হচ্ছে এবং বিকারটা ওপেন আছে, বিকারের উপরে কোনো ঢাকনা কিছু লাগানো নেই। তাহলে যখন হিট দেওয়া হবে তখন বাইরে থেকে তাপ সিস্টেমের মধ্যে যাবে, এবার সেই তাপের প্রভাবে জল গরম হতে হতে যখন জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পৌঁছে যাবে তখন সেটা বাষ্পীভূত হয়ে বাইরে ছড়াতে থাকবে। তাহলে এখানে আমরা যদি এটাকে সিস্টেম ধরে নিই তাহলে এটা বাদে বাকি যে অংশগুলো আছে সেটা হচ্ছে পুরোটা সারাউন্ডিংস। তাহলে ওপেন সিস্টেমের ক্ষেত্রে কি হয়? ওপেন সিস্টেমের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি ওপেন সিস্টেমের ক্ষেত্রে সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে এনার্জিরও ট্রান্সফার হয় এবং মাসেরও ট্রান্সফার হয়। তাহলে এনার্জিও ট্রান্সফার হবে, আবার মাস দুটোরই ট্রান্সফার হবে ওপেন সিস্টেমের ক্ষেত্রে। এবং ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি চলে যাই, ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে একই রকম ভাবে আমরা এখানে একটা বিকার নিব এবং একই রকম ভাবে বিকারের মধ্যে জল আছে, এবং এটাকেও হিট দেওয়া হচ্ছে, বিকারের মধ্যে আছে জল H2O। কিন্তু এখানে কি করা হয়েছে, এই সিস্টেমটাকে একটা কভার দিয়ে ভালোভাবে ঢেকে দেওয়া হবে। এটা একটা কভার দিয়ে ভালোভাবে ঢেকে দেওয়া হয়েছে যাতে কোনো রকম ভাবে
জলীয় বাষ্প বাইরে সারাউন্ডিংস এর মধ্যে না যেতে পারে। বাইরে থেকে যখন বুনসেন বার্নারের সাহায্যে হিট দেওয়া হচ্ছে তখন হিট তো ভিতরে যেতে পারছে, অর্থাৎ এনার্জি তো ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ এনার্জি ইজ ট্রান্সফারেবল। কিন্তু জলীয় বাষ্প ভিতর থেকে বাইরে বেরোতে পারছে না, বা বাইরে থেকে কোনো জলীয় বাষ্প ভিতরেও যেতে পারছে না, অর্থাৎ মাসের ট্রান্সফার হচ্ছে না। এই সিস্টেমটাকে বলা হয় কি ক্লোজ সিস্টেম। আর আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে কি হয়, একই রকম ভাবে এখানেও বিকারে নেব, একই রকম বিকারের মধ্যে এখানেও জল আছে, এটাকেও হিট দেওয়া হচ্ছে। হিট দেওয়া হচ্ছে, ভিতরে আছে কি জল, এবং এখানে এই সিস্টেমটাকেও ঠিক একই রকম ভাবে কভার দিয়ে ঢেকে দেওয়া হয়, এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়, যেন কোনো রকম ভাবে ভিতরে জলীয় বাষ্প বাইরে বেরোতে না পারে বা বাইরের জলীয় বাষ্প ভিতরে ঢুকতে না পারে। সেই সঙ্গে এই সিস্টেমের ক্ষেত্রে একটু আলাদা ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে কি যে বাইরে থেকে বুনসেন বার্নারের সাহায্যে হিট দেওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে ভিতরের জল কোনো রকম ভাবে গরম হচ্ছে না বা টেম্পারেচারে কোনো পার্থক্য হচ্ছে না। ধরা যাক বুনসেন বার্নারের সাহায্যে হিট দেওয়ার আগে জলের টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 50 মিনিট হিট দেওয়ার পরেও দেখা যাচ্ছে ভিতরের জলের টেম্পারেচারে কোনো পার্থক্য হচ্ছে না, অর্থাৎ বাইরে থেকে হিট ভিতরে যেতে পারছে না। এবং যেহেতু ঢাকনা দিয়ে ঢাকা আছে তাই জলীয় বাষ্প বাইরে যেতে পারবে না এবং বাইরে থেকে জলীয় বাষ্প ভিতরে আসতে পারবে না। অর্থাৎ এই সিস্টেমের ক্ষেত্রে যেটা হয় যে এই সিস্টেমের ক্ষেত্রে এনার্জিরও ট্রান্সফার হয় না সারাউন্ডিংস এবং সিস্টেমের মধ্যে, মাসেরও ট্রান্সফার হয় না সারাউন্ডিংস এবং সিস্টেমের মধ্যে। তাই এই সিস্টেমটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, অর্থাৎ সিস্টেম এবং সারাউন্ডিংস এই দুটোর মধ্যে মাস এবং এনার্জি কোনোটারই কোনো রকম ট্রান্সফার হয় না, তাই ওটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। এবং এই আইসোলেটেড সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য এই সিস্টেমের চারপাশে একটা দেওয়াল দেওয়া হয়, সিস্টেমের চারপাশে একটা দেওয়াল দেওয়া হয়, সিস্টেমের চারপাশে একটা দেওয়াল থাকে, একটা বিশেষ ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয় এই দেওয়ালটা, এবং এই দেওয়ালটার নাম হচ্ছে অ্যাডিয়াব্যাটিক ওয়াল। এটা হচ্ছে কি অ্যাডিয়াব্যাটিক ওয়াল, অ্যাডিয়াব্যাটিক ওয়াল। এবং ওপেন এবং ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে যেহেতু এনার্জি ট্রান্সফার হচ্ছে এবং এই ধরনের সিস্টেম ডেভেলপ করার সময় যে দেওয়ালগুলো থাকে, যে ওয়ালগুলো থাকে সিস্টেমের চারপাশে, যে ওয়ালগুলো থাকে এই ওয়ালটাকে বলা হয় ডায়াথার্মাল ওয়াল। এই ওয়ালটাকে বলা হয় কি ডায়াথার্মাল ওয়াল, ডায়াথার্মাল ওয়াল, ডায়াথার্মাল। একই রকম ভাবে ওপেন সিস্টেমের ক্ষেত্রেও এনার্জি ট্রান্সফার হতে পারে এবং এই সিস্টেমের যে ওয়াল থাকে সেটাও একই রকম, ওয়ালটাও হচ্ছে ডায়াথার্মাল ওয়াল। এটা হচ্ছে কি ডায়াথার্মাল ওয়াল। তাহলে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম এবং আইসোলেটেড সিস্টেম তিনটের মধ্যে ডিফারেন্স হচ্ছে কি ওপেন সিস্টেমের এবং ক্লোজ সিস্টেমের মধ্যে যদি ডিফারেন্স করতে যাই, ওপেন সিস্টেমের ক্ষেত্রেও এনার্জি ট্রান্সফার হয় সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে, ক্লোজ সিস্টেমের ক্ষেত্রেও এনার্জি ট্রান্সফার হয় সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে। কিন্তু ওপেন সিস্টেমের ক্ষেত্রে মাসেরও ট্রান্সফার হয় সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে, কিন্তু ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে কেবলমাত্র এনার্জি ট্রান্সফার হয়, মাসের ট্রান্সফার হয় না সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে। আর আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে মাস এবং এনার্জি কোনোটাই ট্রান্সফার হয় না সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে। তাহলে এটা চলে গেল ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম এবং আইসোলেটেড সিস্টেম।
এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে কি সিস্টেমের প্রপার্টিজ আছে, সিস্টেমের প্রপার্টিজ। Properties of system. Properties of system. Properties. Properties of system. Properties of system এর মধ্যে কি আছে? কিছু কিছু প্রপার্টিজ আছে সিস্টেমের যেগুলো হচ্ছে ইনটেনসিভ প্রপার্টিজ এবং কিছু কিছু সিস্টেম আছে যেগুলো হচ্ছে এক্সটেনসিভ প্রপার্টিজ। ইনটেনসিভ প্রপার্টিজ কোনগুলো? যেগুলো সিস্টেমের মাসের উপর কোনোভাবে ডিপেন্ড করে না, সেগুলো হচ্ছে ইনটেনসিভ প্রপার্টি। আর এক্সটেনসিভ প্রপার্টি হচ্ছে কি যেগুলো সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কি এক্সটেনসিভ প্রপার্টি। তো ইনটেনসিভ প্রপার্টি এবং এক্সটেনসিভ প্রপার্টি সংজ্ঞা লিখতে গেলে আমরা কি পাবো? প্রথমে আছে কি ইনটেনসিভ প্রপার্টি। নাম্বার 1 intensive properties. Intensive properties. And number 2 extensive properties. Extensive properties. Intensive properties কোনগুলো? যেগুলো does not depend on the mass of the system, তাহলে independent of mass, এটা হচ্ছে কি independent of mass of system. Extensive property dependent on mass of system. এক্সাম্পল এর মধ্যে যদি চলে যাই তাহলে ইনটেনসিভ প্রপার্টিজ এর মধ্যে প্রথমেই যেটা এক্সাম্পল চলে আসবে আমাদের সেটা হচ্ছে কি টেম্পারেচার, প্রেসার। আর এক্সটেনসিভ প্রপার্টিজ এর মধ্যে যদি এক্সাম্পল নিতে যাই তাহলে চলে আসবে ভলিউম, মাস ইটসেলফ এবং আরো আছে। এক্সাম্পল স্বরূপ যদি ভলিউমটা আমরা নিতে যাই, ভলিউমটা দেখি, ধরলাম এখানে একটা বিকার আছে এবং এই বিকারের ওয়ান লিটার ওয়াটার আছে। এই বিকার থেকে ঠিক 1 লিটার জলকে 2 ভাগে ভাগ করে দুটো বিকারে নেওয়া হয়েছে। দুটো বিকারে নেওয়া হলো, তাহলে এটা হয়ে যাবে কি 1/2 লিটার, এটা হয়ে যাবে কি 1/2 লিটার। তাহলে ভলিউম ছিল এখানে 1 লিটার, ভলিউমটাকে যেই দুই ভাগে ভাগ করা হলো ভলিউমটা কি কমে গেল, অর্থাৎ ভলিউম হাফ হাফ হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে ভলিউম হচ্ছে মাসের উপর ডিপেন্ড করছে। যখনই 1 লিটারকে দুই ভাগে ভাগ করা হলো ভলিউম কমে গেল, অর্থাৎ ভলিউম মাসের উপর ডিপেন্ড করছে। কিন্তু টেম্পারেচার যদি এখানে থার্মোমিটার লাগিয়ে যদি টেম্পারেচার মাপা হতো তাহলে টেম্পারেচার যদি মনে করি 25 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার ছিল, কিন্তু এখানে ডিভাইড করার পরেও যদি আমরা থার্মোমিটার নিয়ে মেপে দেখি তাহলে দেখবো যে টেম্পারেচার এটারও 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটারও 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটারও 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার।
তাহলে টেম্পারেচার মাসের উপর কোনোভাবে ডিপেন্ড করছে না। তাহলে টেম্পারেচার কি হয়ে গেল? ইন্টেন্সিভ প্রপার্টি। একই রকম ভাবে প্রেসারের ক্ষেত্রেও আমরা যদি দেখি, তাহলে প্রেসারের ক্ষেত্রে গ্যাস নিয়ে আলোচনা করাটাই সব থেকে বেস্ট হবে। তাই ধরলাম এখানে একটা চেম্বার আছে, চেম্বারের মধ্যে এখানে আছে একটা পিস্টন, এখানে একটা পিস্টন আছে এবং এর ভিতরে আইডিয়াল গ্যাস রাখা আছে, এর ভলিউম ধরলাম V এবং এই ভলিউমটাকে ঠিক সমানভাবে ডিভাইড করে আরো দুটো চেম্বারে নামাবো। একটা হচ্ছে V/T এবং আরেকটা হচ্ছে V/2। হচ্ছে V/2, প্রেসারের ক্ষেত্রে দেখা যায় যে গ্যাসের মলিকিউলগুলো এখানে একক ক্ষেত্রফল গ্যাসের চেম্বারের এরিয়ার উপরে যে বলটা প্রয়োগ করছে, ঠিক সেম বল এখানেও প্রয়োগ করছে এবং সেম বল এখানেও প্রয়োগ করছে। অর্থাৎ গ্যাসের অণুগুলোকে ঠিক সমান দুই ভাগে ভাগ করে দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে প্রেসারে কোনো রকম ভাবে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। অর্থাৎ গ্যাস এখানে এই চেম্বারের দেওয়ালে যে প্রেসার লাগাচ্ছে, ঠিক সেম পরিমাণে প্রেসার গ্যাস এই চেম্বারের উপরেও লাগাচ্ছে এবং এই চেম্বারের উপরেও লাগাচ্ছে। তাহলে প্রেসারও কি হচ্ছে? সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করছে না। তাহলে প্রেসার হচ্ছে কি হয়ে গেল? ইন্টেন্সিভ প্রপার্টির মধ্যে পড়ে গেল। ইন্টেন্সিভ প্রপার্টির মধ্যে আরো এক্সাম্পল আছে, যেমন টেম্পারেচার হয়ে গেল, প্রেসার হয়ে গেল, ইএমএফ অফ সেল, এটাও ইন্টেন্সিভ প্রপার্টির মধ্যে পড়ে। ডেনসিটি এটাও কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি। ডেনসিটি গেল, এরপর হচ্ছে কি পিএইচ। ধরে নিই মানুষের রক্ত একজন সুস্থ স্বাভাবিক মানুষের দেহ থেকে 200 ml রক্ত বের করে আনার পর তার যদি পিএইচ মাপা হয়, তাহলেও যে পিএইচ দেখা যায়, ঠিক একই মানুষের 500 ml রক্ত বার করে আনার পরেও যদি তার পিএইচ মাপা হয়, তাহলে দেখা যায় যে তার পিএইচ সেম। তাহলে পিএইচ রক্তের পরিমাণের উপর ডিপেন্ড করছে না। তাহলে পিএইচ হয়ে গেল কি? ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক একই রকম ভাবে ডেনসিটি আছে, পিএইচ আছে, কনসেন্ট্রেশন যেমন মানুষের ব্লাডের ক্ষেত্রে মনে করি যে ব্লাডে যেমন বিভিন্ন প্রোটিন যেমন ঘুরে বেড়ায়, তাহলে সেই প্রোটিনের কনসেন্ট্রেশন ডিটারমিন করার সময় যদি 200 ml ব্লাড বের করে এনে যদি তার কনসেন্ট্রেশন মাপা হয়, তাহলে একটা পার্টিকুলার প্রোটিনের যে কনসেন্ট্রেশন পাওয়া যায়, 500 ml ব্লাড বের করে আনার পরেও যদি সেই কনসেন্ট্রেশন মাপা হয়, তাহলে ঠিক একই পাওয়া যায়। তাহলে কনসেন্ট্রেশন ব্লাডের পরিমাণের উপর ডিপেন্ড করছে না, তার সিস্টেমের পরিমাণের উপর ডিপেন্ড করছে না। তাই কনসেন্ট্রেশন হচ্ছে কি? ইন্টেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টিজ এর মধ্যে আরো एग्जांपल আছে, যেমন ইউ, এইচ, এস, জি এন্ড সি। এগুলো থার্মোডাইনামিক্স এর মানে আগের বিষয়, এখন আমরা পড়ি নিয়ে এগুলো। তো ইউ যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি বলা হয়। ইন্টারনাল এনার্জি হচ্ছে কি? এক্সটেন্সিভ প্রপার্টি, সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে কি? এনথালপিও কি একই রকম ভাবে সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করে। তাই এনথালপি হচ্ছে কি? এক্সটেন্সিভ প্রপার্টি। এটা কি? এনট্রপি।
এনট্রপিও কিন্তু সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করে, তাই এনট্রপিও কি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। কি হচ্ছে কি গিভস ফ্রি এনার্জি, gives free energy, gives free energy ও সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করে, তাই gives free energy ও এক্সটেন্সিভ প্রপার্টিজ। এটা হচ্ছে কি হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটিও কিন্তু সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করে, তাই হিট ক্যাপাসিটিও এক্সটেন্সিভ প্রপার্টিজ। ওখানে যেমন আমরা এক্সাম্পলে রেখেছি হিট ক্যাপাসিটি এক্সটেন্সিভ প্রপার্টি, কিন্তু সেটাকে যদি আমরা এখানে স্পেসিফিক হিট ক্যাপাসিটি যদি আমরা লিখি, হিট ক্যাপাসিটি স্পেসিফিক হিট ক্যাপাসিটি কিন্তু আমরা ইন্টেন্সিভ প্রপার্টিজ এর মধ্যে পড়ে। ঠিক আছে, হিট ক্যাপাসিটি এক্সটেন্সিভ প্রপার্টি, কিন্তু যখন তার আগে স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমরা দিচ্ছি, স্পেসিফিক ব্যাপারটা জুড়ে দিচ্ছি, তখন সেটা কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যায়। স্পেসিফিক প্রপার্টিজ গুলো কোন বলে, মানে যখন কোন একটা সিস্টেমের কোন প্রপার্টিজ তার মাস দ্বারা ডিভাইড করে দেওয়া হয়, তখন সেই প্রপার্টিজ এর যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে কি স্পেসিফিক প্রপার্টি। যেমন পার গ্রাম বা পার কিলোগ্রাম, এই ধরনের যখন প্রপার্টিজ চলে আসে তখন সেটা হয়ে যায় কি স্পেসিফিক প্রপার্টিজ। তারপরে মোলার প্রপার্টিজ, মোলার প্রপার্টিজও কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টিজ। কোন একটা প্রপার্টিজ এখানে ধরলাম ভলিউম আছে, ইন্টারনাল এনার্জি আছে, এনথালপি আছে, এনট্রপি আছে, গিভস ফ্রি এনার্জি আছে, হিট ক্যাপাসিটি আছে। এবার আগে যখন মোলার লাগিয়ে দেব তখন মোলার কিন্তু চলে যাবে তোমার ইন্টেন্সিভ প্রপার্টিজ এর মধ্যে। তো এগুলো হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টিজ এর एग्जांपल, আর এগুলো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিজ এর एग्जांपल। ইন্টেন্সিভ প্রপার্টিজ এর আরো एग्जांपल আছে, যেমন বয়লিং পয়েন্ট হলো ফ্রিজিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট গেল, ফ্রিজিং পয়েন্ট গেল। সারফেস টেনশন, ভিসকোসিটি, এটসেট্রা, এগুলো সব হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টিজ এর एग्जांपल। তো ইন্টেন্সিভ প্রপার্টি এবং এক্সটেন্সিভ প্রপার্টিজ এর एग्जांपल হলো। এবার কতগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে, এই বিষয়গুলো নোট করে নেওয়া উচিত। যেমন এক্সটেন্সিভ প্রপার্টিজ যেগুলো আছে সেগুলো হচ্ছে কি অ্যাডিটিভ ইন নেচার, মানে তাদেরকে ডাইরেক্ট যোগ করা যায়, কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টিজ নন অ্যাডিটিভ ইন নেচার। ইন্টেন্সিভ প্রপার্টিজ হচ্ছে নন অ্যাডিটিভ ইন নেচার। তাহলে আমরা নোট করব, নোট Number 1, extensive properties. Extensive properties are additive in nature. Number 2, intensive properties are non-additive in nature. যেমন ভলিউম 1 লিটার প্লাস 2 লিটার 3 লিটার ডাইরেক্ট যোগ করা যায়, কিন্তু টেম্পারেচার
একটা বিকারে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তো আরেকটা বিকারে আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। দুটো বিকারকে যোগ করে টেম্পারেচার আমরা যদি 25 প্লাস 25 50 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিই, এটা কিন্তু হয় না, মানে ওটারও টেম্পারেচার কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেডই হয়। তাই ইন্টেন্সিভ প্রপার্টিজ আর নন নেগেটিভ ইন নেচার। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা যেটা আছে নাম্বার 3, রেশিও অফ টু এক্সটেন্সিভ প্রপার্টি থেকে যে প্রপার্টিটা নতুন ভাবে জন্ম নেয় সেটা কিন্তু একটা ইন্টেন্সিভ প্রপার্টি হয়। যেমন ফর এক্সাম্পল স্বরূপ যদি আমরা ধরি, মোল পার ভলিউম। মোল পার ভলিউম, মোল হচ্ছে কি এক্সটেন্সিভ প্রপার্টি, ভলিউমও কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি, কিন্তু এই দুটোর রেশিও যদি আমরা দেখি, এই রেশিওটা জন্ম নেয় সেটা হচ্ছে কি মোলারিটি। অর্থাৎ এটা চলে গেল কনসেন্ট্রেশনে, আর এই কনসেন্ট্রেশন আমরা একটু আগে দেখলাম সেটা হচ্ছে কি ইন্টেন্সিভ প্রপার্টি। দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও কিন্তু একটা ইন্টেন্সিভ প্রপার্টিজের জন্ম দেয়। আরো एग्जांपल আছে, যেমন হচ্ছে কি ডেনসিটি। ডেনসিটি ডেনসিটি ইজ ইকুয়াল টু কি ঘনত্ব সমান হচ্ছে কি ভর বাই আয়তন, অর্থাৎ মাস বাই ভলিউম। আমরা দেখতে পাবো রেশিওর উপরে মাস আছে, সেটাও একটা এক্সটেন্সিভ প্রপার্টি। রেশিওর নিচে আছে ডিনোমিনেটরে আছে ভলিউম, সেটাও কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি। এবং এই দুটো রেশিও কিন্তু একটা নতুন প্রপার্টি যে জন্ম দিচ্ছে সেটা হচ্ছে কি ডেনসিটি, যেটা হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি। তো এটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে দুটো এক্সটেন্সিভ প্রপার্টিজের রেশিও একটা ইন্টেন্সিভ প্রপার্টিজের জন্ম দিচ্ছে। তো আমাদের চলে গেল প্রপার্টিজ অফ সিস্টেম। প্রপার্টিজ অফ সিস্টেম চলে গেল, অর্থাৎ ইন্টেন্সিভ প্রপার্টি এবং এক্সটেন্সিভ প্রপার্টি কোনগুলো সেগুলো আমাদের দেখা হলো। ইন্টেন্সিভ প্রপার্টি এবং এক্সটেন্সিভ প্রপার্টি হওয়ার পরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে কি ফাংশন, অর্থাৎ কোনটা পাথ ফাংশন, কোনটা স্টেট ফাংশন। থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে ফাংশনের কিন্তু গুরুত্ব অত্যন্ত অপরিসীম। অর্থাৎ কোন ফাংশনটা পাথের উপর ডিপেন্ড করছে, কোনটা পাথের উপর ডিপেন্ড করছে না, কোনটা আবার শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করছে, এর উপর নির্ভর করে ফাংশনকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি স্টেট ফাংশন এবং আরেকটা হচ্ছে কি পাথ ফাংশন। তাহলে নাম্বার 1 হচ্ছে কি স্টেট ফাংশন। State function, and number 2 path function. তাহলে স্টেট ফাংশনের যদি আমরা সংজ্ঞা লিখতে যাই, তাহলে স্টেট ফাংশনের সংজ্ঞা কি বলবো, যে does not depend upon path, independent of path, that independent of path. এটা হলো নাম্বার 1, independent of path. নাম্বার 2 হচ্ছে কি only depends on initial and final state. जैसे कि स्टेट फंक्शन। और पाथ फंक्शन के तरह की चले जाए डिपेंडेंट ऑन पाथ। डिपेंडेंट
dependent of depends on path, এটা হলো ভাই পাথ ফাংশন। তো স্টেট ফাংশন আর পাথ ফাংশনকে আমরা যদি ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে স্টেট ফাংশন হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, আর পাথ ফাংশন হচ্ছে কি ডিপেন্ডস অন পাথ। স্টেট ফাংশন কেবলমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, আর পাথ ফাংশন কোন পাথে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখি, ধরলাম এটা হচ্ছে একটা স্টেট, এটা হচ্ছে স্টেট 1 আর এটা হচ্ছে কি স্টেট 2। ধরলাম এখানে হচ্ছে কি সিস্টেমের প্রেসার হচ্ছে P1, টেম্পারেচার হচ্ছে T1 এবং ভলিউম হচ্ছে V1, এবং স্টেট 2 এ এই সিস্টেমেরই প্রেসার হচ্ছে কি P2, টেম্পারেচার হচ্ছে T2 এবং ভলিউম হচ্ছে কি V2। তো স্টেট ফাংশন যেগুলো সেগুলো দেখবে না যে সিস্টেমটা স্টেট 1 থেকে স্টেট 2 তে এসেছে এই পথে না এই পথে না এই পথে না এই পথে না এই পথে। অর্থাৎ যেগুলো স্টেট ফাংশন আছে, কিছু এক্সাম্পল আছে আমি দিচ্ছি পরে, সেগুলো দেখবে না যে সিস্টেমটা স্টেট 1 থেকে স্টেট 2 তে এসেছে কোন পথে। তারা সবসময় দেখবে যে স্টেটটা ইনিশিয়াল স্টেজে কোথায় ছিল এবং স্টেটটা ফাইনাল স্টেজে কোথায় আছে। অর্থাৎ যেগুলো স্টেট ফাংশন সেগুলো কেবলমাত্র সিস্টেমের ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে। কিন্তু সেখানে যদি পাথ ফাংশনের দিকে দেখি, যে কোন একটা পাথ ফাংশন, যেমন পাথ ফাংশনের এক্সাম্পল হচ্ছে কি, পাথ ফাংশনের এক্সাম্পল হচ্ছে হিট এবং ওয়ার্ক এটসেট্রা। কোন একটা সিস্টেম স্টেট 1 থেকে স্টেট 2 তে গেল, এটা যদি ধরে নিই এটা হচ্ছে পাথ 1, এটা হচ্ছে পাথ 2, এটা হচ্ছে পাথ 3, এটা হচ্ছে পাথ 4 আর এটা হচ্ছে পাথ 5। যেগুলো পাথ ফাংশন সেগুলো ডিপেন্ড করে যে সিস্টেমটা স্টেট 1 থেকে স্টেট 2 তে আসার সময় 1 নম্বর পথে এসেছে না 2 নম্বরে এসেছে না 3 নম্বর দিয়ে এসেছে না 4 নম্বর দিয়ে এসেছে না 5 নম্বর দিয়ে এসেছে। যেমন হিট, যদি কোন একটা সিস্টেম স্টেট 1 থেকে স্টেট 2 তে যায় 1 নম্বর পথ দিয়ে, তার ক্ষেত্রে সিস্টেমের যে হিট গেইন বা লস হয় সেটাই যদি 2 নম্বর পথ দিয়ে যায় তাহলে সেক্ষেত্রে হিট গেইন বা লস আলাদা হয়ে যায়। আবার 3 নম্বর পথ দিয়ে যায় তাহলে সেক্ষেত্রে সিস্টেমের সেই হিট গেইন বা লস আলাদা হয়। কিন্তু যেগুলো স্টেট ফাংশন আছে, স্টেট ফাংশনের এক্সাম্পল আমি দিচ্ছি। স্টেট ফাংশন যেমন হচ্ছে ফর এক্সাম্পল ডেল্টা ইউ, ডেল্টা এইচ, ডেল্টা এস, ডেল্টা জি etc. Internal energy change, enthalpy change, entropy change, Gibbs free energy change, এগুলো সব হচ্ছে কি স্টেট ফাংশন। এই ফাংশন গুলো একটা সিস্টেম স্টেট 1 থেকে স্টেট 2 তে গেছে 1 নম্বর পথে না 2 নম্বর পথে না 3 নম্বর পথে না 4 নম্বর পথে না 5 নম্বর পথে, ডাজ নট ডিপেন্ড। কেবলমাত্র এই যে প্রপার্টিজ গুলো অর্থাৎ ডেল্টা ইউ, ডেল্টা এইচ, ডেল্টা এস, ডেল্টা এস, ডেল্টা জি, এগুলো দেখবে যে সিস্টেমটার ইনিশিয়াল স্টেট কি এবং ফাইনাল স্টেট কি। তো স্টেট ফাংশন গেল, পাথ ফাংশন গেল। এবার হচ্ছে কি ফাংশন গেল, স্টেট ফাংশন এবং পাথ ফাংশন। স্টেট ফাংশন এবং পাথ ফাংশন হয়ে যাওয়ার পরে
আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। অর্থাৎ কোন একটা সিস্টেম কোন বাইরের ইনফ্লুয়েন্স ছাড়া, ধরে নেওয়া যাক কোন একটা স্থির অবস্থায় আছে, তাহলে সেই সিস্টেমের মানে কোন অবস্থায় আছে সেটা ডিটারমিন করে তার ইন্টারনাল এনার্জি। তাহলে আমরা এখন যেটা চলে যাবো সেটা হচ্ছে কি ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি, the total sum of all kind of energy, all kind of energy, the total sum of all kind of energy of a system, in a particular situation, is called its internal energy. The total sum of all kind of energy of a system in a particular situation is called its internal energy. তো ইন্টারনাল এনার্জি কি আছে? ইন্টারনাল এনার্জির ক্ষেত্রে যে সমস্ত এনার্জি গুলো একটা পার্টিকুলার সিস্টেমের মধ্যে থাকে, যেমন টোটাল সাম, তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ভাইব্রেশনাল এনার্জি, rotational energy, kinetic energy, potential energy, vibrational energy, rotational energy, প্লাস হচ্ছে কি ইলেকট্রনিক এনার্জি, প্লাস ডট ডট ডট। এই যে টোটাল সাম আছে, টোটাল সাম অফ অল এনার্জি ইজ কল্ড অন সিস্টেমস ইন্টারনাল এনার্জি। টোটাল সাম মিলে একটা সিস্টেমে ইন্টারনাল এনার্জি হয়। ইন্টারনাল এনার্জিকে মানে কোন একটা সিস্টেমে, কোন একটা পার্টিকুলার সিস্টেমে অ্যাবসলিউট ভ্যালু অফ ইন্টারনাল এনার্জি ক্যান নট বি ডিটারমাইন্ড। অর্থাৎ কোন একটা সিস্টেম কোন রকম বাইরের ইনফ্লুয়েন্স ছাড়া স্থির অবস্থায় আছে, তাহলে সেই সিস্টেমের যদি আমরা অ্যাবসলিউট ইন্টারনাল এনার্জি ডিটারমিন করতে চাই, সেটা হচ্ছে ইম্পসিবল। তাহলে কি করতে পারি আমরা? কেবলমাত্র ইন্টারনাল এনার্জির চেঞ্জ আমরা ডিটারমিন করতে পারি। অর্থাৎ এটা হলো সংজ্ঞা, the absolute value of the absolute value of internal energy cannot be
ডিটারমাইন। তাহলে আমরা ডিটারমিন কি করতে পারি? অনলি দি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। we can determine only the change in internal energy. ওকে, ইন্টারনাল এনার্জিকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে কি ইউ দ্বারা প্রকাশ করা হয়, এবং ইন্টারনাল এনার্জি চেঞ্জ কে প্রকাশ করা হয় ডেল্টা ইউ দ্বারা। डेल्टा U or delta E, internal energy change. The total sum of all kind of energy of a system in a particular situation is called its internal energy. যেমন kinetic energy, potential energy, vibrational energy, rotational energy, electronic energy, plus dot dot dot. যত প্রকারের এনার্জি আছে তার টোটাল সাম, এটা হচ্ছে কি ইন্টারনাল এনার্জি। The absolute value of internal energy cannot be determined. তাহলে আমরা ডিটারমিন কি করতে পারি? We can determine only the change in internal energy. ওকে, ঠিক আছে। তাহলে হয়ে গেল ইন্টারনাল এনার্জি। এরপরে আমরা চলে যাব যেটাতে, সেটা হচ্ছে কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লটা কি বলে? তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাহলে স্টেটমেন্টটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর the energy can neither be created nor be destroyed. The energy can neither be created nor be destroyed, only transfer of energy from one form to another form is possible. The energy can neither be created nor be destroyed. Only we can do is to change the one form of energy to another form of energy. First law of thermodynamics এর গাণিতিক রূপ যেটা আছে সেটা হচ্ছে কি ডেল্টা ইউ is equal to Q plus W. এটা হচ্ছে কি ফার্স্ট ল এর থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল এর গাণিতিক রূপ। ডেল্টা ইউ হচ্ছে চেঞ্জ in internal energy. Q হচ্ছে কি হিট, W হচ্ছে
ওয়ার্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি চেঞ্জ কেবলমাত্র হিট এবং ওয়ার্ক দুটো বিষয়ের উপর ডিপেন্ড করছে। আর কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি হিট, এটা হচ্ছে পাথ ফাংশন, আর ওয়ার্ক এটা হচ্ছে কি পাথ ফাংশন, এবং এই দুটোর সাম আমরা দেখছি কি ইন্টারনাল এনার্জি চেঞ্জ, যেটা আমরা দেখেছি স্টেট ফাংশন। এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর অবস্থা। তো আমরা এখন যাব যে এই যে হিট অর্থাৎ কিউ এবং ওয়ার্ক ডাব্লিউ এর সাইন কনভেনশন, অর্থাৎ আইইউপ্যাক যে সাইন কনভেনশন দিয়েছে সেই সাইন কনভেনশনে যাব। তাহলে সাইন কনভেনশন, when number 1, when heat is absorbed by a system, it is absorbed by a system. When heat is absorbed by a system, সেক্ষেত্রে Q হবে কি প্লাস, ওকে। When heat is absorbed by a system, Q হবে প্লাস Q। নাম্বার 2, when heat is released by a system, it is released by a system, সেক্ষেত্রে সাইন কি হয়ে যাবে মাইনাস কিউ। নাম্বার 3, when work is done by system, সেক্ষেত্রে সাইন কি হয়ে যাবে work is done by system, সাইন হয়ে যাবে নেগেটিভ। এবং নাম্বার 4, when work is done one system, সেক্ষেত্রে সাইন হয়ে যাবে পজিটিভ। তোমাদেরকে একটা কথা বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে থার্মোডাইনামিক্স এর সাইন কনভেনশন হচ্ছে এটা, কিন্তু ফিজিক্স এর সাইন কনভেনশনকে আলাদাভাবে ধরা হয়। কখনো ফিজিক্স এর থার্মোডাইনামিক্স এর কনসেপ্ট কেমিস্ট্রির ক্ষেত্রে ওভারল্যাপ করতে যাবে না, নইলে কিন্তু মিস্টেক হয়ে যাবে। তো এই যে এই সাইন কনভেনশনটা দিয়েছে সেটা হচ্ছে কি আইইউপ্যাক। আইইউপ্যাক দ্বারা এই সাইন কনভেনশন দেওয়া। When heat is absorbed by a system plus Q, when heat is released by a system minus Q, when work is done by system minus W, when work is done on system plus W. When heat is absorbed by a system plus Q, আবার এটাকে যদি আমরা বলি when heat is released by surrounding, তাহলে কিন্তু প্লাস Q। একই রকম ভাবে when heat is released by a system, তার মানে when heat is absorbed by surroundings minus Q. When work is done by system minus W, তেমনই ভাবে when work is done one surrounding minus W. একই রকম ভাবে when work is done on system, বা আমরা বলতে পারি work is done by surrounding plus W.
অর্থাৎ খেলা সবসময় সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে চলছে। কেউ যদি হিট দিচ্ছে, সিস্টেম যদি হিট দেয় তাহলে সারাউন্ডিংস নেবে, এবং সারাউন্ডিংস যদি হিট দেয় তাহলে সিস্টেম নেবে। এভাবে হচ্ছে কি হিটের ট্রান্সফারটা চলে। এবং সাইন কনভেনশনটা হচ্ছে আইইউপ্যাক দ্বারা এটা দেওয়া। তো থার্মোডাইনামিক্স এর প্রবলেম করলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা দুটো নিউমেরিক্যাল করব এখন। তাহলে বোর্ডে আমরা যে দুটো কোশ্চেন দেখতে পাচ্ছি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর উপরে, এই দুটো প্রশ্নের অ্যানসার করা যাবে। প্রথম প্রশ্ন বলে দিয়েছে if 150 joule of heat is added to a system, 150 joule of heat is added to a system, তার মানে 150 joule of heat system absorb করেছে। তার মানে প্রথমেই চলে যাবে Q equal to plus 150 and the work done by the system is 110 joule. System work করেছে কত? 110 joule। তাহলে W equal to হয়ে যাবে work done by the system, তাহলে নেগেটিভ কত? 110 joule। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত? তারপর ডেল্টা U is equal to Q plus W। Q কত? প্লাস 150 জুল প্লাস W কত? মাইনাস 110 তাহলে দুটো সমাধান করলে আসবে 150 জুল মাইনাস 110 জুল ইকুয়াল টু 40 জুল। তাহলে आंसर হয়ে যাবে অপশন নাম্বার 10। তাহলে এইভাবে হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ। আমাদেরকে দেখতে হবে যে সিস্টেম হিট অ্যাবজর্ব করছে না রিলিজ করছে, সিস্টেম ওয়ার্ক ডান করছে না সিস্টেমের উপরে ওয়ার্ক ডান হচ্ছে। এখানে সিস্টেম হচ্ছে কি হিট অ্যাবজর্ব করছে এবং সিস্টেম ওয়ার্ক ডান করছে। তাহলে অ্যাবজর্ব করা মানে হচ্ছে প্লাস Q আর ডান মানে হচ্ছে কি মাইনাস W। একই রকম ভাবে এই কোশ্চেনটা দেখি, if the amount of heat given to a system is 35 joule। আবার given to a system মানে সিস্টেম অ্যাবজর্ব করছে। heat given to a system is 35 joule। তার মানে প্রথমে আমরা লিখে দেব Q equal to plus 35 joule and the amount of work done on the system is 15 joule। done on the system তার মানে এখানে W হয়ে যাবে কি প্লাস W equal to হচ্ছে প্লাস 15 joule। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডেল্টা U equal to Q plus W equal to হচ্ছে প্লাস 35 joule প্লাস 15 joule। তাহলে হয়ে গেল 35 প্লাস 15 জুল ইকুয়াল হচ্ছে 50 জুল। তাহলে आंसर হয়ে যাবে অপশন নম্বর ডি। তাহলে এটা গেল হচ্ছে কি ইন্টারনাল এনার্জি চেঞ্জ। এইভাবে সোজা জাস্ট সাইন কনভেনশনের দিকে ধ্যান রাখতে হবে। সিস্টেম যদি অ্যাবজর্ব করে হিট তাহলে হচ্ছে প্লাস, আর যদি রিলিজ করে তাহলে নেগেটিভ। সিস্টেমের উপরে ওয়ার্ক করলে সেটা হবে প্লাস, আর সিস্টেম ওয়ার্ক করলে সেটা হবে কি মাইনাস। তো থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল হলো থার্মোডাইনামিক প্রসেসেস। থার্মোডাইনামিক প্রসেসের মধ্যে প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি আইসোবারিক প্রসেস। নাম্বার 1 আইসোবারিক। আইসোবারিক আইসোবারিক মানে হচ্ছে কি প্রেসার কনস্ট্যান্ট, অর্থাৎ E is constant। E constant। E constant তার মানে ডেল্টা P ইকুয়াল টু হচ্ছে কি 0। এটা হচ্ছে কি আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে কতগুলো আমরা গ্রাফ করব, সেই গ্রাফের মাধ্যমে আমরা বিভিন্ন থার্মোডাইনামিক প্রসেসগুলোকে ভালোভাবে বুঝতে পারব। যেমন প্রথমেই আছে গ্রাফ P ভার্সেস
প্রথমে গ্রাফ যেটা আছে সেটা হচ্ছে পি ভার্সেস ভি, পি ভার্সেস ভি। পি ভার্সেস ভি এর যখন আমরা গ্রাফ করব তখন y অক্ষ বরাবর হচ্ছে p এবং x অক্ষ বরাবর হচ্ছে v, a অক্ষ বরাবর হচ্ছে p, a অক্ষ বরাবর হচ্ছে কি v। p v গ্রাফ করার সময় আমরা আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে p হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ v এর ভ্যালু যাই হোক না কেন, p এর ভ্যালু যাই হোক না কেন p এর ভ্যালু কনস্ট্যান্ট থাকবে। তাহলে p এর ভ্যালু কনস্ট্যান্ট থাকতে গেলে সেই গ্রাফটা হয়ে যাবে যেমন আমরা 0 0 থেকে শুরু করলাম না, তার কারণ v এর ভ্যালু 0 মিনিংলেস বোঝায়, তাই 0 ছাড়া কোন একটা পার্টিকুলার ভলিউমের ভ্যালু থেকে আমরা গ্রাফ করতে বললাম। অর্থাৎ p ভার্সেস v করতে গেলে দেখলাম যে v এর ভ্যালু যাই হোক না কেন p এর কোন একটা পার্টিকুলার ভ্যালু সেটা কনস্ট্যান্ট থাকবে, এটা গেল p ভার্সেস v। এবার দেখি p ভার্সেস t, p ভার্সেস t, প্রেসার ভার্সেস টেম্পারেচার। প্রেসার ভার্সেস টেম্পারেচারে যদি আমরা গ্রাফ করতে যাই, y অক্ষ বরাবর প্রেসারকে রাখবো এবং x অক্ষ বরাবর টেম্পারেচারকে রাখবো, টেম্পারেচার এবং y অক্ষ বরাবর প্রেসার। এক্ষেত্রে যে গ্রাফটা আসছে সেটা সেম এই গ্রাফ আছে, তার কারণ টেম্পারেচারের ভ্যালু যাই হোক না কেন প্রেসারের ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, তার কারণ আমরা বলে দিয়েছি এটা হচ্ছে কি আইসোবারিক প্রসেস। গ্রাফটা চলে আসছে এরকম, চলে গেল এটা পি ভার্সেস টি। এরপরে আমাদের থার্ড যেটা গ্রাফ আসবে সেটা হচ্ছে কি পি ভার্সেস ভি হলো, পি ভার্সেস টি হলো, এরপর হচ্ছে ভি ভার্সেস টি। ভি ভার্সেস টি, ভি ভার্সেস টি এর যদি আমরা গ্রাফ করি তাহলে আমরা দেখব y অক্ষ বরাবর হচ্ছে v এবং x অক্ষ বরাবর হচ্ছে কি টেম্পারেচার। বলতে আমরা আইডিয়াল গ্যাসের সমীকরণ অনুযায়ী জানি PV is equal to nRT, তো E equal to হচ্ছে কি nR by P into T। যেহেতু প্রসেসটা হচ্ছে আইসোবারিক প্রসেস, তো P হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এই nR by P এই পুরো ব্যাপারটা হয়ে যাবে কি একটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এই গ্রাফটা আসবে কি রকম, y is equal to m into x, y is equal to m into x, অর্থাৎ y equal to mx এর গ্রাফ কেমন হয় এরকম একটা সরল রেখায় গ্রাফটা আসবে। তো এটা চলে গেল আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে p ভার্সেস v, p ভার্সেস t এবং v ভার্সেস t এর গ্রাফ। তারপরে সিমিলারলি আমরা চলে যাব আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে কি আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে v কনস্ট্যান্ট এবং v যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডেল্টা v ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এখানে যে গ্রাফগুলো করব সেটা হচ্ছে কি প্রথম গ্রাফ করব আমরা p ভার্সেস v, v ভার্সেস t এবং হচ্ছে কি p ভার্সেস t। তাহলে p ভার্সেস v এর গ্রাফ যদি করতে যাই, যেহেতু এখানে v কনস্ট্যান্ট, সেটা হচ্ছে p ভার্সেস v, যেহেতু কনস্ট্যান্ট প্রেসারের ভ্যালু যে হোক না কেন v এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। ধরে নিলাম v এর কোন একটা ভ্যালু এখানে আছে, তাহলে v এর ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, গ্রাফটা হয়ে যাবে এরকম যেহেতু v কনস্ট্যান্ট। এবার হয়ে যাবে v ভার্সেস টেম্পারেচার, ভলিউম ভার্সেস টেম্পারেচারের গ্রাফ।
আসবে ভলিউম। আবার টেম্পারেচারের ভ্যালু যাই থাক না কেন, ভি এর ভ্যালু কনস্ট্যান্ট থাকবে। তাই টেম্পারেচারের ভ্যালু বাড়ুক বা কমুক যাই হোক না কেন, ভি এর ভ্যালু কনস্ট্যান্ট। এটা হচ্ছে তার গ্রাফ। এবার হচ্ছে কি পি ভার্সেস, এবার হচ্ছে পি ভার্সেস টি। পি ভার্সেস টি, তাহলে পি ভার্সেস টি এর গ্রাফ করতে গেলে কেমন হবে? একই রকম আবার সেই আইডিয়াল গ্যাস সমীকরণ পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি। পি কে যদি আমরা এই পাশে রাখি, পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণকে আমরা মডিফাই করে পাবো P is equal to nRT by V। V যেহেতু কনস্ট্যান্ট, তাই nR by V এই পুরো অংশটা হয়ে যাবে কি কনস্ট্যান্ট। P is equal to nRT by V, যেহেতু V আইসোবারিক প্রসেস, V হচ্ছে কনস্ট্যান্ট, তাই nR by V পুরো কনস্ট্যান্ট থাকবে। তাহলে P is equal to হচ্ছে কনস্ট্যান্ট ইনটু টেম্পারেচার, অর্থাৎ এটা হয়ে যাবে কি y equal to mx। গ্রাফটা আসবে এরকম, প্রেসার ভার্সেস টেম্পারেচার। নেক্সট আমাদের যেটা আসবে আইসোথার্মাল প্রসেস। এক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। আইসোথার্মাল প্রসেস, তাহলে নম্বর 3 হচ্ছে কি আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার হচ্ছে কি কনস্ট্যান্ট। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডেল্টা টি ইজ ইকুয়াল টু 0। কতগুলো আমরা গ্রাফ দেখবো, সেই গ্রাফের মাধ্যমে আমাদের কমপ্লিট হয়ে যাবে মানে বিষয়গুলো কি বলতে চাইছে। তাহলে আমরা একই রকম ভাবে করব প্রেসার ভার্সেস টেম্পারেচার, ভলিউম ভার্সেস টেম্পারেচার এবং পি ভার্সেস ভি এর গ্রাফ দেখবো আমরা। তাহলে প্রথমে যেটা গ্রাফ দেখবো সেটা হচ্ছে কি প্রেসার ভার্সেস টেম্পারেচার। প্রেসার ভার্সেস টেম্পারেচারের গ্রাফ। প্রেসার ভার্সেস টেম্পারেচারের গ্রাফ যদি আমরা দেখি, তাহলে y অক্ষ বরাবর থাকবে প্রেসার এবং x অক্ষ বরাবর থাকবে টেম্পারেচার। যেহেতু আইসোথার্মাল প্রসেস, তো প্রেসারের ভ্যালু যেই থাক না কেন, টেম্পারেচারের ভ্যালু কনস্ট্যান্ট থাকবে। ধরা গেল টেম্পারেচার প্রেসারের যে ভ্যালু হোক না কেন, টেম্পারেচারের ভ্যালুটা কনস্ট্যান্ট এবং সেটা হচ্ছে এটা। গ্রাফটা আসবে কি লম্বা একটা সরল রেখা আসবে। একই রকম ভাবে ভলিউম ভার্সেস টেম্পারেচারের যদি গ্রাফ দেখি, ভলিউম ভার্সেস টেম্পারেচার, ভলিউম ভার্সেস টেম্পারেচারের যদি গ্রাফ দেখি, তাহলে y অক্ষ বরাবর থাকবে ভলিউম এবং x অক্ষ বরাবর থাকবে টেম্পারেচার। সেম ভলিউমের ভ্যালু যাই হোক না কেন, টেম্পারেচারের ভ্যালু কনস্ট্যান্ট থাকবে। তাহলে গ্রাফটা চলে আসবে এবং লাস্ট এটা হচ্ছে কি প্রেসার ভার্সেস ভলিউম। প্রেসার ভার্সেস
প্রেসার ভার্সেস ভলিউমের গ্রাফ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব y অক্ষ বরাবর প্রেসার এবং x অক্ষ বরাবর হচ্ছে কি ভলিউম। তো আমরা সেই আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে এই গ্রাফটা বের করব। PV equal to nRT, PV equal to nRT। এখান থেকে আমরা পেয়ে যাব P equal to হচ্ছে nRT by V। যেহেতু প্রসেসটা আইসোথার্মাল প্রসেস সেহেতু এই পুরো ব্যাপারটা হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে এই ক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি প্রেসার ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কি 1/v এবং গ্রাফটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম একটা গ্রাফ আছে। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে P ভার্সেস টেম্পারেচার, ভলিউম ভার্সেস টেম্পারেচার এবং প্রেসার ভার্সেস ভলিউম তিনটের গ্রাফ আমরা দেখলাম। এরপরে চলে যাব লাস্ট এন্ড ফাইনাল প্রসেস, যেটা হচ্ছে সাইক্লিক প্রসেস এন্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস। সাইক্লিক প্রসেস সাইক্লিক প্রসেস ডেফিনেশনটা কেমন? এই প্রসেসের ক্ষেত্রে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট হচ্ছে সেম। ইনিশিয়াল and final state, initial and final state are same, and during that a loop is formed. এটা হচ্ছে কি সাইক্লিক প্রসেস। যেমন ফর এক্সাম্পল ধরলাম প্রেসার ভার্সেস ভলিউম ডায়াগ্রামে কোন একটা সিস্টেম প্রথমে এরকম একটা সিচুয়েশনে ছিল। এটা হচ্ছে সিস্টেমের প্রথম অবস্থা নাম্বার 1। সিস্টেমটা কি করলো? প্রথমে 1 থেকে 2 এ গেল, নাম্বার 2 থেকে আবার 3 তে গেল, 3 থেকে আবার 4 এ গেল, 4 থেকে পুনরায় আবার 1 এ ফিরে এলো। অর্থাৎ 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এবং 4 থেকে 1। ইনিশিয়াল এবং ফাইনাল স্টেজ হচ্ছে একদম সেম। এই ধরনের প্রসেসগুলোকে বলা হয় সাইক্লিক প্রসেস। এবং আমরা দেখতে পাচ্ছি যে পিভি ডায়াগ্রামে একটা লুপ ফর্ম হয়েছে। সাইক্লিক প্রসেসের আরো যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখি, ফর এক্সাম্পল প্রেসার ভার্সেস ভলিউম। কোন একটা সিস্টেম ইনিশিয়াল স্টেট ছিল এটা নাম্বার 1, সেখান থেকে সে গেল হচ্ছে নাম্বার 2, সেখান থেকে সে গেল হচ্ছে কি ইনিশিয়াল স্টেট 1 থেকে 2 এবং 2 থেকে আবার নাম্বার 1। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লুপ তৈরি হয়েছে এবং ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট সিস্টেমের একদম হুবহু এক, অর্থাৎ সেম। তাহলে এই
তাহলে এই প্রসেসটা হচ্ছে কি সাইক্লিক প্রসেস। আবার আমরা যদি আরেকটু দেখি, প্রেসার ভার্সেস ভলিউম। কোন একটা সিস্টেম মনে ধরলাম তার ইনিশিয়াল স্টেট ছিল এটা নাম্বার 1, সে কোন একটা পাথ বরাবর গেল হচ্ছে স্টেট 2 তে, এই পথে গেল। আবার কি হলো, সেই প্রসেসে 2 নম্বর স্টেট থেকে আবার 1 নম্বর স্টেটে ফিরে আসে। আমরা দেখছি যে সিস্টেম প্রথমে 1 নম্বরে ছিল, 2 নম্বরে গেল, আবার 2 নম্বর থেকে ফিরে 1 নম্বরে আসলো। অর্থাৎ ইনিশিয়াল স্টেটটা অর্থাৎ 1 এবং ফাইনাল স্টেটটা হচ্ছে 2। তাহলে আমরা তো এই প্রসেসকে সাইক্লিক প্রসেস বলতে পারি, কিন্তু না। তার কারণ হলো এক্ষেত্রে আমরা যদি পিভি ডায়াগ্রামে দেখি কোনো লুপ ফরমেশন হয়নি। তাই কোন একটা প্রসেসকে সাইক্লিক হতে গেলে নাম্বার 1 শর্ত হচ্ছে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটকে হুবহু এক হতে হবে, এবং নাম্বার 2 হচ্ছে লুপ ফরমেশন হতে হবে। যেহেতু এখানে লুপ ফরমেশন হয়নি, তাহলে এটা সাইক্লিক প্রসেস নয়। তাহলে গেল হচ্ছে আমাদের সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসের একটা গুরুত্বপূর্ণ প্রবলেম আছে। প্রবলেমগুলো হচ্ছে পিভি ডায়াগ্রাম আছে, প্রেসার ভার্সেস ভলিউম ডায়াগ্রাম, কোন একটা সিস্টেম নাম্বার 1 থেকে 2 এ গেছে, 2 থেকে 3 এ এসেছে, 3 থেকে 4 এ এসেছে, আবার 4 থেকে 1 এ গেছে। দেখা যাচ্ছে এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট এ, এটা হচ্ছে বি, সি। তাহলে এবি পার্টটাকে যদি আমরা ডেসক্রাইব করতে চাই, তাহলে আমরা কিভাবে ডেসক্রাইব করব? যে এবি পার্ট এইটুকু এ থেকে বি, তাহলে এবি কে যদি আমরা ডেসক্রাইব করতে চাই, তাহলে এবি কে আমরা কি বলতে পারি? এবি বরাবর প্রেসারের ভ্যালু আছে কনস্ট্যান্ট এবং ভলিউম হচ্ছে কি বাড়ছে, কারণ আমরা এটা বলতে পারি আইসোবারিক প্রসেস, এবং ভলিউম যেহেতু বাড়ছে তাই এক্সপ্যানশন। আমরা বলতে পারি আইসোবারিক এক্সপ্যানশন। এবং এই ধরনের প্রসেসে আইসোবারিক এক্সপ্যানশন, এই ধরনের প্রসেসে সিস্টেমে হিট ওভার হয়, তাই আমরা ব্র্যাকেটে বলতে পারি হিটিং। যেটি এক্সপ্যানশন হচ্ছে সেই থেকেও আমরা অনুমান করতে পারি সেটা হচ্ছে কি হিটিং। এবার হচ্ছে বিসি প্রসেস। বিসি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বিসি প্রসেসটা ঘটছে একটা পার্টিকুলার ভলিউম, অর্থাৎ ভলিউম কনস্ট্যান্ট আছে, ভলিউম কনস্ট্যান্ট আছে এবং প্রেসার হচ্ছে কি ডিক্রিজ হচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কি আইসোবারিক কুলিং, অর্থাৎ আইসোবারিক প্রসেসটা তো হচ্ছে আইসোবারিক, এবং এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে কি কুলিং প্রসেস ঘটছে। সিডি একই রকম ভাবে সিডি যদি আমরা দেখি, সি এবং ডি, সিডি পাথ বরাবর আমরা দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার প্রেসারে ভলিউম কমছে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে কি আইসোবারিক প্রসেস। আইসোবারিক এবং ভলিউম যেহেতু কমছে তাই হবে কি এটা কম্প্রেশন।
আইসোবারিক কম্প্রেশন এবং এক্ষেত্রেও কি হবে, কুলিং ইফেক্ট লাগা যাবে। এবং লাস্ট এন্ড ফাইনাল ডিএ প্রসেস যেটা আছে, ডিএ আমরা দেখছি একটা পার্টিকুলার ভলিউমে, ডিএ একটা পার্টিকুলার ভলিউমে প্রসেসটা ঘটছে এবং প্রেসার কি হচ্ছে, কম থেকে বেশির দিকে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রেও হবে আমাদের কি আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস এবং এটা হবে কি হিট অকার্স, এটাও হয়ে যাবে কি হিটিং। তাহলে এটা গেল হচ্ছে কি পুরোপুরি প্রসেস। একটা সাইক্লিক প্রসেসের পুরোপুরি এক্সপ্লেনেশন। অর্থাৎ একটা সাইক্লিক প্রসেস কি, এটাতে গেল প্রসেস। এরপরে যেটা আছে লাস্ট এন্ড ফাইনাল, মানে একটু ডিফারেন্ট কাইন্ড অফ প্রসেস। এটা হচ্ছে, এটা এক ধরনের, আমরা যে একটু আগে আলোচনা করলাম যে থার্মোডাইনামিকের কিছু ফাংশন, সেটা স্টেট ফাংশন হয় বা পাথ ফাংশন হয়। তো সেই স্টেট ফাংশন এবং পাথ ফাংশন গুলোকে বোঝার জন্য থার্মোডাইনামিক্স এর দুটো ইম্পর্টেন্ট প্রসেস আছে। যেমন নাম্বার 1 যদি বলি আমরা, সেটা হচ্ছে কি ইররিভার্সিবল প্রসেস। irreversible process, and number 2 হচ্ছে কি reversible process। আমরা ধরলাম এখানে একটা গ্যাসের চেম্বার আছে, গ্যাসের চেম্বারে পিস্টন আছে। এখানে পুরো আইডিয়াল গ্যাস ভর্তি করা আছে। অনুরূপ ভাবে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রেও আমরা একটা গ্যাসের চেম্বার নিব। এবং এখানেও ধরে নিই আইডিয়াল গ্যাস ভরা আছে। আমরা কি করলাম, বাইরে থেকে একটা ম্যাসিভ ফোর্স এই পিস্টনের উপরে অ্যাপ্লাই করলাম, ম্যাসিভ ফোর্স, যার ফলে কি হলো, পিস্টনটা প্রথমে এই অবস্থায় ছিল, সেটা পরবর্তীতে ম্যাসিভ ফোর্স অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অ্যাপ্লাইয়ের ফলে পিস্টনটা চলে এলো এই জায়গাতে। এখানে দেওয়া হলো একটা ম্যাসিভ ফোর্স। ফর এক্সাম্পল,
একটা হাতি আছে, হাতির পা এই পিস্টনের উপরে চাপিয়ে দেওয়া হলো, তাহলে কি হবে, পিস্টনটা এক রেসে হঠাৎ করে পিস্টনটাকে এই অবস্থায় আসতে হবে, এলিফ্যান্ট লেগ ফর এক্সাম্পল। তার কারণ ম্যাসিভ ফোর্স এলিফ্যান্টের লেগ ছাড়া পাওয়া সাধারণত সম্ভব নয়, তাই বলছি। তাই কি হলো, পিস্টনটা এই অবস্থা থেকে এই অবস্থায় চলে গেল, হঠাৎ করে একটা ম্যাসিভ ফোর্স দেওয়ার ফলে পিস্টনটা এই অবস্থা থেকে এই অবস্থায় চলে গেল। আমরা এখানে কি করলাম, এখানে একটা বাইরে থেকে একটা লিটল এক্সটার্নাল ফোর্স দেওয়া হলো। লিটল এক্সটার্নাল ফোর্স দিলে কি হবে, পিস্টনটা প্রথমে এই অবস্থায় আছে, একটু নিচে নামবে, আবার ভাইব্রেট করে উপরে যাওয়ার চেষ্টা করবে, আবার যদি একটু ফোর্স প্রয়োগ করে আবার একটু নিচে নামবে, আবার উপরে যাওয়ার চেষ্টা করবে। এভাবে কি প্রত্যেকটা ফোর্স প্রয়োগের পর সিস্টেমের পিস্টন অর্থাৎ ভিতরের প্রেসার এবং বাইরের প্রেসার মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে এবং পিস্টনটা আস্তে 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 নিচে নামছে। এভাবে নিচে নামতে নামতে নিচে নামতে নামতে একটা সময় পিস্টনটা এই অবস্থায় আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে একটা ম্যাসিভ ফোর্স দেওয়া হচ্ছে আর এই ক্ষেত্রে লিটল এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে, লিটল এক্সটার্নাল ফোর্স। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, পিস্টনটা হঠাৎ করে নিচে নেমে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে পিস্টনটা আস্তে 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 ধীরে ধীরে নেমে এই অবস্থায় আসছে। তাহলে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কি হয়, একটা কনস্ট্যান্ট এক্সটার্নাল ফোর্স থাকে, কিন্তু এই ক্ষেত্রে লিটল এক্সটার্নাল ফোর্সটাকে আস্তে আস্তে বাড়াতে হয়, তাছাড়া কিন্তু পিস্টনকে নিচে নামানো সম্ভব নয়। আর এক্ষেত্রে ম্যাসিভ ফোর্স এক্সটার্নাল ফোর্স কনস্ট্যান্ট এক্সটার্নাল ফোর্স দেওয়া হয়। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি এখানে এলিফ্যান্টের লেগ, এখানে হচ্ছে কি ক্যাটস লেগ, বিড়ালের পা, এখানে হচ্ছে কি হাতির পা, এক্সাম্পল স্বরূপ বলতে পারি। তাহলে ইরিভার্সিবল প্রসেস হচ্ছে কি, নাম্বার 1 যদি আমরা দিই, ওয়ান স্টেপ প্রসেস, ওয়ান স্টেপ প্রসেস। এই প্রসেসে কি থাকে, একটা কনস্ট্যান্ট এক্সটার্নাল ফোর্স থাকে, অর্থাৎ হাতির পা একবারেই দিয়ে দেওয়া হয়, কনস্ট্যান্ট external force, one step process, constant external process এবং very fast, that's a very fast process। একই রকম ভাবে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে নাম্বার 1 মাল্টি স্টেপ প্রসেস, মাল্টি স্টেপ প্রসেস। নাম্বার 2 এক্ষেত্রে কনস্ট্যান্ট এক্সটার্নাল ফোর্স ছিল, এখানে হচ্ছে ভ্যারিয়েবল এক্সটার্নাল ফোর্স, ভ্যারিয়েবল external force। নাম্বার 3 এক্ষেত্রে এটা হচ্ছে ফাস্ট প্রসেস, এটা হচ্ছে স্লো প্রসেস। এটা হচ্ছে ইরিভার্সিবল এবং রিভার্সিবল প্রসেসের মধ্যে পার্থক্য। ওকে, তাহলে ইরিভার্সিবল গেল, রিভার্সিবল প্রসেস গেল। এরপরে এই প্রসেস কিন্তু দুটো আলাদা পথের মতো, যেমন ফর এক্সাম্পল আমরা একটু আগে যেমন দেখেছিলাম যে হিট এবং ওয়ার্ক অর্থাৎ কি এবং ডাব্লিউ পাথের উপর ডিপেন্ড করে। তো ধরলাম একটা সিস্টেম
স্টেট 1 থেকে স্টেট 2 তে যাচ্ছে। একটা পাথ হচ্ছে, এটা হচ্ছে রিভার্সিবল পাথ, এবং আরেকটা পাথ এটা হচ্ছে ইরিভার্সিবল পাথ। তো একটা সিস্টেম স্টেট 1 থেকে স্টেট 2 তে যাওয়ার সময় রিভার্সিবল পাথে গেলে সিস্টেম যে পরিমাণ হিট গেইন বা লুজ করবে, সে যদি ইরিভার্সিবল পাথে যায় তাহলে যে পরিমাণ হিট গেইন বা লুজ করবে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়। এই জন্যই হিটকে বলা হয় পাথ ডিপেন্ডেন্ট অর্থাৎ পাথ ফাংশন। একই রকম ভাবে ওয়ার্ক, একটা সিস্টেম স্টেট 1 থেকে স্টেট 2 তে যাওয়ার সময় সে যদি রিভার্সিবল পাথে যায় তাহলে সে সিস্টেম যে পরিমাণ ওয়ার্ক করবে বা সিস্টেমের উপরে যে পরিমাণ ওয়ার্ক করা হয়, সে যদি ইরিভার্সিবল পাথে যায় তাহলে সিস্টেম যে পরিমাণ ওয়ার্ক করবে বা সিস্টেমের উপরে যে পরিমাণ ওয়ার্ক করা হয় সে তার ভ্যালু সম্পূর্ণরূপে ডিফারেন্ট হয়। অর্থাৎ তারা পাথের উপর ডিপেন্ড করছে, তারা রিভার্সিবল পাথে যাচ্ছে না ইরিভার্সিবল পাথে যাচ্ছে, এই জন্য ওয়ার্ক হচ্ছে পাথ ফাংশন। এটা হচ্ছে সিগনিফিকেন্স অফ ইরিভার্সিবল প্রসেস এন্ড রিভার্সিবল প্রসেস। ওকে, তাহলে লাস্ট এন্ড ফাইনাল আমরা কিছু এমসিকিউ করব এবং আজকের লেকচার এখানেই শেষ করব। ওকে, তাহলে বোর্ডের এই যে 4টা এমসিকিউ আছে, এই 4টা এমসিকিউ হচ্ছে আজকে লাস্ট এন্ড ফাইনাল। তো দেখা যাক এমসিকিউ গুলো কি বলছে। Which one of the properties given below is an intensive property? অপশনে কি আছে? কম্পোজিশন আছে, ভলিউম আছে, কাইনেটিক এনার্জি আছে এন্ড এন্ট্রপি আছে। আমরা জানি ভলিউম কি, ভলিউম হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। এন্ট্রপি কি, এন্ট্রপি হচ্ছে কি এক্সটেন্সিভ প্রপার্টি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ mv স্কয়ার, অর্থাৎ মাসের উপর ডিপেন্ড করছে, তাহলে এটাও হয়ে যাবে কি এক্সটেন্সিভ প্রপার্টি। আমাদের চেয়েছে ইন্টেন্সিভ প্রপার্টি, তাহলে কম্পোজিশন হচ্ছে কি ইন্টেন্সিভ প্রপার্টি। অর্থাৎ আমি ব্লাডের एग्जांपल দিয়েছিলাম যে 200 ml ব্লাডের যে কম্পোজিশন 500 ml এর ব্লাডেরও কম্পোজিশন একদম সেম, অর্থাৎ কোনো পরিমাণের উপর ডিপেন্ড করছে না, কম্পোজিশন হয়ে যাবে ইন্টেন্সিভ প্রপার্টি। কোশ্চেন নাম্বার 2, which one of the following is the extensive property? ভলিউম আমরা জানি এক্সটেন্সিভ প্রপার্টি, অপশন নম্বর এ হচ্ছে आंसर। এক্ষেত্রে এই आंसर ছিল। প্রেসার আমরা জানি কি ইন্টেন্সিভ প্রপার্টি। টেম্পারেচার কি ইন্টেন্সিভ প্রপার্টি। ডেনসিটি কি ইন্টেন্সিভ প্রপার্টি। অপশন এ আছে आंसर। Question number 3, the first law of thermodynamics states that energy cannot be created only, destroyed only, converted, created and destroyed. অর্থাৎ the first law of thermodynamics states that energy cannot be created and destroyed, তাহলে অপশন ডি হচ্ছে রাইট आंसर। Question number 4, path function or state function। নাম্বার 1 হচ্ছে কিউ, আমরা জানি হচ্ছে এটা হচ্ছে কি পাথ ফাংশন। ডাব্লিউ এটাও হচ্ছে পাথ ফাংশন। কিউ প্লাস ডাব্লিউ, আমরা জানি কিউ প্লাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি ডেল্টা ইউ, অর্থাৎ ইন্টারনাল এনার্জি চেঞ্জ, এবং এই ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইজ নট পাথ ফাংশন, এটা স্টেট ফাংশন। ওকে, তাহলে এটা ছিল আজকে লাস্ট এন্ড ফাইনাল এমসিকিউ। তো আজকের লেকচার এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট করে জানিও যদি কোথাও কোনো রকম ভাবে আনইনটেনশনাল মিস্টেক হয়ে থাকে, তাহলে কমেন্ট করে জানিও।